প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা ডাব্লিউপি প্রিভিয়াস কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেই অঙ্কগুলি ডাব্লিউপি বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি। দেখো, প্রথম অঙ্কটি কি রয়েছে, কোনো সমবাহু দ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কি। চলো প্রথমে দেখে নিই আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কেমন বা সেই ব্যাপারটি কি। দেখো, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুটি কোণ সমান থাকে। এই কোণটি যা হবে এই কোণটিও তা হবে। এখন বলেছে একটি সমান কোণ 30 ডিগ্রি, তাহলে আমাদের কি নিয়ম অনুযায়ী যদি এটি 30 ডিগ্রি হয় তাহলে এটিও 30 ডিগ্রি হবে। এখন আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণ, তাহলে আমাদের এই কোণটি নির্ণয় করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যে কোনো যেই সমান দুটি কোণ কত, 30 ও 30 কত হয়ে যায় 60। তাহলে দুটি কোণের সমষ্টি আমরা পেয়ে গিয়েছি 60 ডিগ্রি। হ্যাঁ, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 60 ডিগ্রি। তাহলে আমরা মাইনাস করব, কত আসলে 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম যে অপর কোণটি যেটি দেওয়া নেই সেটি কত হবে 120 ডিগ্রি, এবং অবশ্যই এটি সবচেয়ে বৃহত্তম কোণ। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি রয়েছে পরবর্তী অঙ্ক, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। এ বি দুজন রয়েছে, তাদের সমষ্টি 55 বছর বর্তমান। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ ও বি এর বর্তমান বয়স কত? এ বি এর বর্তমান বয়স কত আমরা জানি না, তাদের সমষ্টি দেওয়া রয়েছে 55 বছর এবং রেশিও দেওয়া রয়েছে 10 বছর পূর্বের, কিন্তু চেয়েছে কি এ ও বি এর বর্তমান বয়স। তাহলে দেখো, আমরা জানি যা উত্তর চায় সেগুলো অবশ্যই অপশনে দেওয়া থাকবে। তাহলে এই যে চারটি অপশন রয়েছে তার মধ্যে একটি হবে এ ও বি এর বয়স। তাহলে দেখো, দুটি দেওয়া রয়েছে অপশন, তাহলে এটি যদি এর বয়স হয় প্রথমটি, তাহলে দ্বিতীয় বয়সটি হবে বি এর বয়স। তাহলে কোনটি সঠিক সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করব? আমরা অপশন টেস্ট, আমরা আলোচনা করেছিলাম পূর্বে যে রেশিও দেওয়া থাকলে রেশিও মেথড এবং অপশন টেস্ট অবলম্বন করব প্রথমে, কারণ এই নিয়মে অঙ্কগুলি খুবই সহজ হয়। যদি না হয় তখন অন্য কোনো মেথড অবলম্বন করব। চলো ফার্স্ট আমরা রেশিও মেথড এবং অপশন টেস্টের সাহায্যে এবং রেশিও মেথডের সাহায্যে অঙ্কটা সমাধান করি। রেশিও মেথডে সমাধান করতে হলে যখনকার রেশিও তখনকার বয়স প্রয়োজন। মানে কি, এখানে যে বয়সগুলি দেওয়া রয়েছে সব বর্তমান বয়স। তাহলে এখানে কোনটি সঠিক বয়স সেটি চেক করার জন্য আমাদের বর্তমান রেশিও প্রয়োজন। ঠিক আছে, তো বর্তমান রেশিও তো আমাদের দেওয়া নেই, তাহলে বর্তমান বয়স নির্ণয় করব বর্তমান রেশিও দিয়ে, কিন্তু এখানে বর্তমান রেশিও দেওয়া নেই। কি রেশিও দেওয়া রয়েছে দেখো, পূর্বের রেশিও দেওয়া রয়েছে 10 বছর আগে। ঠিক আছে, মানে 10 বছর পূর্বের রেশিও দেওয়া রয়েছে, 10 বছর পূর্বের। এই যে 4:3 যে রেশিও দেওয়া রয়েছে, এই রেশিওটা 10 বছর পূর্বের, মানে 10 বছর আগে এ রেশিও বয়সের রেশিও কত 4, আর বি এর রেশিও বয়সের রেশিও কত 3। ঠিক আছে, এটি 10 বছর পূর্বের বয়সে রেশিও। তাহলে এখন একটা কাজ করব কি, দেখো, তাহলে 10 বছর পূর্বের আমাদের বয়স দেওয়া নেই, দেওয়া রয়েছে, দেওয়া নেই, কিন্তু আমাদের বর্তমান বয়স দেওয়া রয়েছে। আমরা করব কি, এই বর্তমান বয়স থেকে আমাদের রেশিও দেওয়া রয়েছে 10 বছর পূর্বের, আর বয়স দেওয়া রয়েছে বর্তমান। তাহলে বর্তমান বয়স থেকে আমরা কি করব, এই বর্তমান বয়স থেকে আমরা পূর্বের বয়স বের করব। পূর্বের বয়স আমরা বের করে নেব বয়স। ঠিক আছে, নেব কিভাবে নেব, দেখো অপশনে এ না, আমরা প্রথমেই চলে যাই, মনে করো বি নাম্বার সঠিক উত্তর আমরা ভেবে নিলাম। তাহলে এর বয়স যদি 32 হয় বর্তমানে, আর বি এর বয়স যদি বর্তমানে 23 হয়, আমরা মনে করেছি বি নম্বর সঠিক উত্তর। তাহলে এর বয়স যদি বর্তমানে 32 হয়, তাহলে 10 বছর পূর্বে কত ছিল, 10 মাইনাস হবে, কত হবে 22 এর বয়স।
আর বি এর বয়স যদি বর্তমানে 23 হয়, 10 বছর পূর্বে কত হবে? 13। তাহলে এটি 10 বছর পূর্বের বয়স এর, এটি বি এর, এবং 10 বছর পূর্বের এর রেশিও কত? 4, আর বি এর রেশিও 3। যদি সত্যি এটি এর বয়স হয় তাহলে 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। কিন্তু দেখো 4 দ্বারা কিন্তু 22 বিভাজ্য নয়। কেন? এই বয়সটি 10 বছর পূর্বের বয়স, এবং কার? এর, এবং এই যে রেশিওটা রয়েছে এর রেশিও 10 বছর পূর্বের রেশিও, দেখো 4 দ্বারা এই বিভাজ্য নয় 22। তাই বি নাম্বার সঠিক উত্তর হবে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে সি নাম্বার অপশন দেখো, এর বর্তমান বয়স কত? 24। তাহলে 10 বছর পূর্বে কত বয়স হবে? 10 মাইনাস হবে, 24 থেকে 10 মাইনাস দিলে কি থাকে? 14, 14 থাকে। এই 4 দ্বারা কি 14 কি বিভাজ্য? বিভাজ্য নয়, কারণ 10 আমরা মাইনাস করলে কত হয়? দেখো 14 হয়। তাহলে 4 দ্বারা কিন্তু 14 বিভাজ্য নয়, তাই সিও সঠিক উত্তর হবে না। বিও সঠিক উত্তর হয়নি, সিও হবে না। চলো দেখি 40, ডি নাম্বার অপশন। 40 যদি এর বর্তমান বয়স হয় তাহলে 10 বছর পূর্বে বয়স কত হবে? মাইনাস 10 করলে 30। এই 4 দ্বারা কিন্তু 30 বিভাজ্য কোনোভাবেই নয়, তাই ডি উত্তর হবে না। দেখো 30, 30 যদি সঠিক উত্তর হয় বর্তমানের বয়স, তাহলে 30 থেকে 10 বছর পূর্বে বয়স কত হবে? 20। দেখো যদি বর্তমান বয়সের 30 হয় তাহলে 10 বছর পূর্বে অবশ্যই 20 হবে, এবং 10 বছর পূর্বে এর রেশিও কত? 4। এখন দেখো 4 দ্বারা 20 কিন্তু বিভাজ্য, তাই আমরা বলতে পারি যে এটি সঠিক এর বয়স। চলো তাহলে বিটাও চেক করি, বিটা মিলছে কিনা। বি এর বর্তমান বয়স যদি 25 থাকে তাহলে 10 বছর পূর্বের বয়স কত হবে? মাইনাস 10 করব, কত হবে? 15। দেখো 3, এবং 10 বছর পূর্বে বি এর রেশিও কত? 3, এবং 3 দ্বারা এই 15 কিন্তু বিভাজ্য। দু ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রমাণিত হলো যে না, 30 এবং 25 ঠিক, 10 বছর পূর্বে ঠিক, তাহলে 10 বছর পরে মানে বর্তমানেও ঠিক হতে হবে। কারণ 10 বছর পরে যদি পূর্বে যদি আমার 30 বছর বয়স থাকে, অবশ্যই বর্তমানে 40 হবে। তাহলে 10 বছর পূর্বে যদি এর বয়স 20 হয়, অবশ্যই বর্তমানে 30। এবং 10 বছর পূর্বে বি এর বয়স যদি কত হয়? 15 হয় পূর্বে, তাহলে বর্তমানে অবশ্যই 25। তাহলে এ ও বি এর সঠিক বয়স হবে কত? বর্তমানে 30 ও 25, এর 30 এবং বি এর 25। এবং দেখো 30 আর 25 মিলে কত হয়? 55। এবং প্রশ্নে কিন্তু এটিই বলেছে 55 বর্তমান বয়সের সমষ্টি। যদিও সবগুলি সমষ্টি 55 হয়, তো এই রুলস দ্বারা এটি প্রমাণ করা যায় না। আমরা বয়সটা পিছিয়ে নিয়ে গিয়ে আমরা রেশিও দ্বারা চেক করলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম কেন এগুলো উত্তর হবে না। তোমরা যদি ধীরে ধীরে টোটাল অঙ্কটি বুঝে নাও তাহলে এই ধরনের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। এবং আমি বলবো তোমরা এই ধরনের অঙ্ক রেশিও মেথডেই করবে, অপশন টেস্ট মেথডেই করবে, অন্য কোনো মেথড অবলম্বন করবে না, একটু হলেও সময় কম লাগবে। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। কি বলেছে? এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? ঠিক আছে, আমরা ফার্স্টে রেশিও মেথডে অপশন চেক করব, অপশন টেস্ট করব। দেখো আমাকে কি বলেছে? এ ও বি এর আয়, ইনকাম বের করতে বলেছে। তাহলে অপশন টেস্ট কি কি বলে? যেটা তাহলে বোঝাচ্ছে এই প্রথমটি এ এর আয়, পরেরটি কার আয়? বি এর আয়। আয় এগুলো সব ইনকাম, এবং ইনকামের দেখো ইনকাম সব, তাই আমরা রেশিও মেথড করি যদি, তাহলে কি করতে হবে? রেশিও দ্বারা চেক করতে হবে। যেহেতু এগুলো ইনকাম, তাই ইনকামের রেশিও কত? 3:4। এটি এ রেশিও, এটি বি এর রেশিও। 3 দ্বারা যেটি ভাগ যাবে সেটি হবে এর আয়, 3 দ্বারা এটিও ভাগ যায়, এটিও ভাগ যায়, এটিও ভাগ যায়, এবং বি এর রেশিও কত? 4, 4 দ্বারা এটিও ভাগ যায়, এটিও যায়, এটিও যায়। তাহলে তিনটি উত্তর তো হতে পারে না। তাহলে আমরা এক্ষেত্রে রেশিও মেথড দ্বারা অঙ্কটি সমাধান করতে পারলাম না, মানে অপশন টেস্ট দ্বারা সমাধান করতে পারলাম না। তাহলে কি করব? তাহলে সহজ আরেকটি মেথড রয়েছে আমরা জানি, চলো আমরা লিখে নেই একটু। যদিও যখন তোমরা বুঝে যাবে এত লেখার প্রয়োজন পড়বে না। দেখো ইনকামের রেশিও কত? 3:4, আর খরচের বা এক্সপেন্ডিচারের রেশিও কত? 2:3, এবং তারা প্রত্যেকে কত সেভিংস করে? 200 টাকা করে সেভিংস করে, হ্যাঁ কি না? দেখো রেশিও মেথড
বা সরি অপশন টেস্ট যখন আমরা কাজ করলো না, তখন আমরা কি করব, আমরা এই ফরম্যাটে লিখে নেব। এই ফরম্যাটে দুটি নিয়ম, একটা ক্রস মেথড, একটা গ্যাপ মেথড। তো ক্রস মেথড আগে করব না, আগে গ্যাপ মেথড করব আমরা। গ্যাপ মেথড কি, দেখো এ আয় রেশিও, ইনকাম রেশিও 3 এবং এক্সপেন্ডিচার খরচের রেশিও 2। ডিফারেন্স কত দেখো 1। বি এর ক্ষেত্রে আয় ব্যয়ের ডিফারেন্স কত 1। দেখো ডিফারেন্স দু ক্ষেত্রেই সমান, এবং তারা দুজনেই কত টাকা সঞ্চয় করে, 200 টাকা করে সঞ্চয় করে। যেহেতু এই ডিফারেন্স সেম, এ বি এর ডিফারেন্স সেম, রেশিওর ডিফারেন্স সেম, এবং তারা দুজনেই সেম মূলধন সঞ্চয় করে 200 টাকা, তাই আমরা কি বলতে পারি 1 = 200, মানে একের ভ্যালু 200। এবং আমরা জানি রেশিও মেথডে আমরা জানি 1 এর ভ্যালু পেয়ে গেলে কোনো চিন্তা থাকে না, যা প্রয়োজন তার সাথে গুণ করব 1 এর ভ্যালু। আমাদের প্রয়োজন কি, এ এর আয় ও বি এর আয়। দেখো এ এর আয় রেশিও কত, এ এর রেশিও, এর ইনকামের রেশিও 3 এবং বি এর ইনকামের রেশিও 4। এখন এখন কি করব আমরা, যাকে প্রয়োজন, আমার এর ইনকাম প্রয়োজন, তাকে 1 এর ভ্যালু 200 পেয়েছি, 200 দ্বারা গুণ করলাম, 3 দুগুণে 600 পেয়ে গেলাম। তাহলে এর ইনকাম পেয়ে গেলাম 600। দেখো 600 দ্বারা একটি উত্তর রয়েছে, ডি নাম্বার অপশন। তাহলে এবং বি এর ক্ষেত্রেও দেখো নির্ণয় করার প্রয়োজন নাই, যেহেতু একটি মাত্র 600 রয়েছে, তাহলে অবশ্যই এটি উত্তর হতে হবে। চলো আমরা চেক করে নেই। বি এর ক্ষেত্রে 1 এর ভ্যালু কত 200, বি এর রেশিও কত 4। তাহলে 4 কে আমরা 200 দ্বারা গুণ করলে কত আসবে, দেখো 800 আসবে। দেখো 800 দেওয়া রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটি, ডি নাম্বার। আমরা অপশন টেস্ট করতে গেলাম রেশিও মেথডের সাহায্যে, হলো না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গ্যাপ মেথড করব। তাই আমরা গ্যাপ মেথড সাহায্যে এই অঙ্কটি করলাম। পরবর্তী পর্যায়ে তোমাদের এত ডিটেলস ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, প্রশ্নে পড়ে ডিরেক্ট তুমি করতে পারো। দেখো 3 আর 2 এর ডিফারেন্স 1, এই 4 আর 3 এর ডিফারেন্স 1, আর সেম 200 টাকা, প্রত্যেকে 200 টাকা, তাহলে 1 = 200, 3 দুগুণে 600, 4 দুগুণে 800। জাস্ট কোশ্চেন পড়ার সাথে সাথে আমাদের উত্তর চলে আসবে। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। কি রয়েছে, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলি টিয়া আছে, মানে একটি চিড়িয়াখানা রয়েছে, সেখানে টিয়াও রয়েছে, সিংহ রয়েছে, তার মধ্যে কি বলেছে, টোটাল টোটাল মাথা, মানে টোটাল সেই প্রাণীটা, এনিমেলটা কত রয়েছে 100 রয়েছে। এবং কটি টিয়া কটি বা সিংহ কটি বলেনি, তাদের মোট পায়ের সংখ্যা বলেছে কত 290। তাহলে কতগুলি টিয়া আছে নির্ণয় করতে বলেছে। দেখো এই অঙ্কটি আমরা 3, 4, 5 অনেক মেথডে করতে পারি। আজকে আমরা এলিগেশন মেথড নিয়ে আলোচনা করব। এলিগেশন মেথড নিয়ে আলোচনা করব। এলিগেশন মেথড কখন ইউজ করতে পারি, যখন এক বা একাধিক জিনিস মিশ্রিত আকারে থাকে। তাহলে এখানে কি কি রয়েছে, টিয়া আর সিংহের মিশ্রণ, টোটাল প্রাণী কত 100। তাহলে আমরা এলিগেশন মেথডে যদি এই অঙ্কটি করতে চাই, কি করব, আমরা মনে করব যে সবগুলি যদি টিয়া হয়, মানে টিয়া সবগুলি যদি টিয়া পাখি হয়, মানে 100টি যদি টিয়া পাখি হয়, টোটাল প্রাণী 100। 100টি প্রাণী যদি টিয়া পাখি হয় এবং টিয়া পাখির কটি পা, একটি টিয়া পাখির 2টি পা, তাহলে মোট কটি পা হবে 200টি পা হবে, যদি সবগুলি টিয়া পাখি হয়। আর সবগুলি যদি সিংহ হয়, ধরে নিলাম সিংহ, সবগুলি যদি সিংহ হয়, একটি সিংহের 4টি পা, তাহলে মোট 400টি পা হবে, হ্যাঁ কি না, 400টি পা হবে। তাহলে যদি টিয়ার পা 200টি, যদি সব টিয়া হয় আর যদি সব সিংহ হয়, কটি পা হবে 400টি পা। এখন কি বলেছে, তাদের পায়ের সংখ্যা কিন্তু কি বলেছে 290টি। কেন 290, কারণ সবগুলি টিয়া নয় আর সবগুলি সিংহ নয়, কিছু টিয়া কিছু সিংহ রয়েছে, এবং সেই হিসাবটা যদি করা হয় তাহলে 290টি মোট পা হবে। তাহলে যেটি আমরা এলিগেশন মেথডে জানি কি, যেটা মিশ্রিত মিক্সচার, এই যে 290টি পা রয়েছে, এই পা সিংহরও পা, টিয়ারও পা। ঠিক আছে, যেটা মিশ্রিত আকারের রূপ, সেটি আমাদের মাঝখানে লিখতে হয়। লেখার পর কি করব, কোণাকোণি মাইনাস করতে হয়। আমরা মাইনাস করব, দেখো কত হয়, 400 থেকে 290 গেলে 110 হয়। ঠিক একইভাবে এই পাশে যদি মাইনাস করি, কত হবে দেখো 290 হয়। তাহলে আমরা রেশিও বের করলে কি হচ্ছে, দেখো 11:9 রেশিও পাচ্ছি। মানে 11 কি বোঝায়, 11টা কার দিকে, দেখো টিয়ার দিকে। তাহলে বোঝাবে যে টিয়া, কয়টি টিয়া পাখি আছে আমরা জানি না, টিয়া পাখির সংখ্যার রেশিও কত 11,
এবং সিংহের রেশিও কত 9। চলো আমরা অপশন টেস্ট করি। এখন এই যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে, সরি অপশনগুলি দেওয়া রয়েছে, এগুলি অবশ্যই টিয়া পাখির সংখ্যা। কেন টিয়া পাখি সংখ্যা জানতে চেয়েছে, আর এগুলি অবশ্যই টিয়া পাখির সংখ্যা হবে, টিয়া পাখির সংখ্যা হবে এই অপশনগুলি, একই না? তাহলে টিয়া পাখির সংখ্যা কটি আমরা জানি না, এটাই নির্ণয় করতে বলেছে, কিন্তু টিয়া পাখির সংখ্যা রেশিও দেওয়া আছে কত 11। তাহলে অবশ্যই যেটি টিয়া পাখির সংখ্যা হবে এই 11 দ্বারা বিভাজ্য হবে, এটি রেশিও মেথড বা অপশন টেস্ট মেথড। তাহলে 11 আমরা পেলাম, টিয়া পাখির রেশিও 11। 11 দ্বারা দেখো কোন অপশনটি বিভাজ্য হয়, এটিও বিভাজ্য নয়, তাই উত্তর নয়। এটিও বিভাজ্য নয়, এটিও বিভাজ্য নয়, একমাত্র 11 দ্বারা 55 বিভাজ্য, 55 বিভাজ্য। তাই সঠিক উত্তর হবে একমাত্র ডি, যে সেই চিড়িয়াখানায় কটি টিয়া পাখি, 55টি টিয়া পাখি থাকবে। এটা আমরা এলিগেশন মেথডে করলাম, এছাড়াও অনেক মেথডে করতে পারি। চলো আরেকটি মেথড বলি, যদি তোমরা মনে রাখতে পারো, মুখস্থ বিদ্যা মেথড। এটি কি মেথড? দেখো এই যে এখানে প্রাণীগুলি রয়েছে, দুটা পা যুক্ত এবং চারটা পা যুক্ত, ঠিক আছে, দুটা লেগ বিশিষ্ট এবং 4 লেগ বিশিষ্ট, 2 লেগ ইকুয়াল টু 4 লেগ, দুটা লেগ বিশিষ্ট। আমরা একটা সহজ সূত্র মনে রাখার চেষ্টা করবো এভাবে, 2 লেগ ইকুয়াল টু 4 লেগ মাইনাস লেগ। এটি একটা সূত্র, মুখস্থ বিদ্যার সূত্র। কেন হলো এই সূত্রটি, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আমাদের এখন কি দেখো, 2 লেগ নির্ণয় করতে বলেছে, টিয়া পাখির সংখ্যা, এবং টিয়া পাখি কি দুটি লেগ মানে দুটি পা, তাই আমরা এটিকে বাঁদিকে রাখলাম। আমরা মনে করব যে যেই লেগগুলি দেওয়া রয়েছে, সরি এখানে সূত্রটি একটু মিস্টেক হলো, এখানে দুটা লেগওয়ালা প্রাণী, ঠিক আছে এই সূত্রটি, এখানে আমরা লিখবো যে চারটা, আমাদের এখানে টোটাল প্রাণী কটা আছে 100। আমরা মনে করব যে চারটা 100ই হলো সিংহ বা লায়ন, চারটা লেগওয়ালা প্রাণী। তাহলে কত হবে, এখানে 100 বসিয়ে দেবো, হ্যাঁ, মাইনাস এল, ঠিক আছে, 400। এল বলতে কি লেগের সংখ্যা, ঠিক আছে, এল বলতে এখানে আমরা সরি লায়ন বুঝবো, লেগ কত 290, কত আসে 110, 2L ইকুয়াল টু 110, 2 কেটে গেলে হ্যাঁ কত আসে 55 আসে। তাহলে দেখো 55 বের হয়ে গেল। সূত্রটা আমরা অনেকভাবে লিখতে পারি, মানে দুটা পা ওলা প্রাণী ইকুয়াল টু চারটা পা ওলা প্রাণী মাইনাস শুধু লেগ, মানে যেই লেগ সংখ্যা দেওয়া থাকবে, হ্যাঁ। আর এই 4L বলতে বোঝাচ্ছে চারটা লেগ ওরা প্রাণী। আমরা ধরে নেব চার, এই যে 100 রয়েছে টোটালটা, চারটি কি 100টি হলো চারটা পাওলা প্রাণী, তাই এখানে আমরা 100 বসালাম। এইভাবে আমরা করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি রয়েছে 5 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা কত? এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয় এবং খুব পরীক্ষায় আসে। যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, সমষ্টি ও বিয়োগফল দেওয়া থাকবে, দুজনের সমষ্টি দুজনের বিয়োগফল, যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে করবে কি, সমষ্টির সঙ্গে বিয়োগফল যোগ করে দিবে, ঠিক আছে। 13 আর 3 যোগ করলে কত হয় দেখো 16 হয়, যোগ করে দিবে 16 হয়, এবং যোগফলকে অবশ্যই 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা সর্বদা কি পাবো, বৃহত্তম সংখ্যাটি পাবো। দেখো বৃহত্তম সংখ্যা কোনটি, সরি সঠিক উত্তর কোনটি, ডি। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 8। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলতো তাহলে আমরা সমষ্টি আর বিয়োগফলের ডিফারেন্স বের করে 2 দ্বারা ভাগ করতাম। আশা করি বুঝতে পেরেছো। চলো একটু দেখে নেই কেন এরকম হলো। মনে করো একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি একটি এক্স আর একটি দ্বিতীয় সংখ্যা কি ওয়াই। একটু বিস্তারিতভাবে দেখে নেই। দুটি সংখ্যার সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার সমষ্টি কত 13, এবং দুটি সংখ্যার ডিফারেন্স, মনে করি এক্স সংখ্যাটি বড় বৃহত্তম, হ্যাঁ, যেখানে এক্স বড় ওয়াই ছোট, এক্স মাইনাস ওয়াই কত 3 লিখে নিলাম। আমাদের এখন আমরা ক্লাস 9-এ শিখেছিলাম সমাধান, সেই পদ্ধতিতে সমাধান করব। আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে, আমরা মনে করি বৃহত্তম সংখ্যা এক্স। দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, আমরা জানি কি প্লাস মাইনাসে কেটে যায়, থাকে কি এক্স, এখানে কিছু নেই মানে প্লাস 2x কত হয়ে গেল 2x,
এবং 13 আর 3 কত 16 হয়ে যায়, এবং 2 দিয়ে কেটে যায়, এক্স ইকাল টু 8, এবং প্রথম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কত এক্স, তাই বৃহত্তম সংখ্যাটি 8 বের হলো। এটি হলো বেসিক, এটি হলো বেসিক। কেন আমরা কেন প্লাস করলাম, এই বেসিকের সাহায্যে সেটি বোঝা যায়। আমি তোমাদের সহজ ট্রিক বলে দিলাম যে কিভাবে করবে, এবং বেসিকটিও আলোচনা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু তোমরা ট্রিকে কখনো অঙ্ক করবে না, সর্বদা ট্রিক তো করবি, প্লাস অবশ্যই বেসিক ফলো করার চেষ্টা করবে। সব বেসিক নয়, কিছু কিছু বেসিক আমাদের করতেই হবে অঙ্কে দক্ষ হয়ে উঠতে গেলে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। আশা করি ভালো লেগেছে। এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। সবাই ভালো থেকো।